This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন ঠোঁটকাটা। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। নতুন ওয়াকফ আইন বাতিলের দাবি ঘিরে ফের অগ্নিগর্ভ মুর্শিদাবাদের সুতি। তাণ্ডব, মুড়ি মুড়কির মতো পড়ছে বোমা। পরপর জ্বালিয়ে দেওয়া হলো সরকারি বাস, গাড়ি, বাইক। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, বোমাবাজি। আহত কয়েকজন পুলিশকর্মী। পরিস্থিতি সামলাতে পুলিশের কাঁদানে গ্যাস। নেমেছে বিএসএফ। অবরুদ্ধ 12 নম্বর জাতীয় সড়ক, বন্ধ ট্রেন চলাচল। ট্রেন লাইনের ওপর কাতারে কাতারে মানুষ বলে আমরা খবর পাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলার প্রতিনিধি কৌশিক। কতক্ষণ ধরে এই তাণ্ডব চলেছে? এখন অবস্থাটা ঠিক কেমন? দেখো রাজাদা, এখনো কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। এখনো কিন্তু জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে সেই ভিড়, যারা ওয়াকফ বিলের বিরোধিতার নামে যে একটা তাণ্ডব চলেছে। সরকারি গাড়ি অর্থাৎ সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি ছোট 4 চাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু পুলিশকে লক্ষ্য করে দফায় দফায় কিন্তু ইট বৃষ্টিও করে এবং তারা কিন্তু এখনো কিন্তু রাস্তায় রয়েছে। এই মুহূর্তে এখনো কিন্তু থমথমে পরিস্থিতি। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে লাগাতার কিন্তু ইট বৃষ্টি করছে যারা এই আন্দোলনের নামে এই তাণ্ডবকারীরা। এবং বর্তমানে কিন্তু পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে। এখনো কিন্তু তার ভিড় সরাবার জন্য পুলিশ যথেষ্ট চেষ্টা করছে। শুধুমাত্র যে সুতির সাজুর মোড় এমনটা নয়, শামশেরগঞ্জের দুলিয়ান মোড়েও কিন্তু এখনো পর্যন্ত জমায়েত রয়েছে এই মুহূর্তে। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে রেল চলাচলও কিন্তু বিঘ্নিত। এখনো কিন্তু তাণ্ডবকারীদের দখলে রয়েছে রাস্তা, যে জাতীয় সড়ক 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কের সুতির সাজুর মোড় সংলগ্ন এলাকায় পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের যে ট্রাফিক অফিস, সিগন্যাল অফিস রয়েছে, সেই ট্রাফিক সিগন্যাল অফিসও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। সরকারি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। ঘটনায় কিন্তু গুলি চালার মতো ঘটনাও ঘটেছে। তবে এখনো পর্যন্ত গুলি চালানো হয়েছে এমনটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। এবং এর পাশাপাশি কিন্তু বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। রাজাদা, কারা বলছেন গুলি চালানো হয়েছে? কথা কারা বলছেন, মানে কারা বলছেন গুলি চালানো হয়েছে? কি স্বীকার অস্বীকার? দেখো, যে গুলি চালানোর ঘটনা এখনো কিন্তু দাবি করা হচ্ছে যে এলাকায় যে একটা গুলি চালানো হয়েছে, যারা বিক্ষোভকারী তারা দাবি করছেন যে পুলিশ গুলি চালিয়েছে। তবে এখনো পর্যন্ত সেটি কিন্তু স্পষ্ট নয় কোথা থেকে গুলি চলেছে বা কি গুলি চলেছে। এর মধ্যে কিন্তু দফায় দফায় উত্তেজনা চলছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু কাঁদানে গ্যাস ছড়া হয়েছে ছত্রভঙ্গ করতে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু জমায়েত রয়েছে 12 নম্বর যে জাতীয় সড়ক সাজুর মোড় এলাকায়, সেই এলাকায়। দেখো, একটা প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, কিন্তু সেটা শান্তিপূর্ণ পথে যেন হয়। সরকারি সম্পত্তি জ্বালানো পোড়ানো মানুষেরই তো ট্যাক্সের টাকায় কেনা হয়। এটা যারা করছেন তাদের উদ্দেশ্য কি প্রতিবাদ, নাকি শুধুই নষ্ট আপচ করা? কেন তারা মুখ্যমন্ত্রীর বার্তা শুনছেন না? দেখো, কোথাও যেন যারা এই আন্দোলনের নামে নেমেছে সেখানে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের মানুষজন রয়েছে, কিন্তু সেখানে কিন্তু আন্দোলনের যে প্রতিবাদের নামে যে একটা বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, এলাকায় কিন্তু একটা তাণ্ডব চলছে বলাই বাহুল্য। এবং সেই তাণ্ডবের ফলে কিন্তু এলাকায় কিন্তু যেমন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেরকম সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটছে। সর্বত্র যে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেখানে কিন্তু যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে বেশ কয়েকটি ছোট গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তা যেন কোথাও যেন শেষ মুহূর্তে পৌঁছাচ্ছে না, এমনটাও কিন্তু বোঝা যাচ্ছে। না হলে কিন্তু এরকম হিংসার ঘটনা ঘটতো না। মুর্শিদাবাদে দেখেছিলে যে 2019 সালে যে এনআরসিসি এর নামে যেরকম আগুন জ্বলেছিল, সরকারি বাস ট্রেন জ্বলেছিল, সেই রকমই কোথাও যেন একটা শুরু হয়ে গেছে, যেভাবে ধুলিয়ান বা সুতি সাজুর মোড়ে যে ঘটনাগুলি ঘটছে। অনেক ধন্যবাদ কৌশিক তোমাকে। আপাতত তোমার সঙ্গে আবার পরবর্তী সময়ে আমরা কথা বলবো। সুতির এই ছবি আপনারা দেখছেন, অত্যন্ত উদ্বেগজনক ছবি। আপনারা 3 দিন আগে দেখেছিলেন জঙ্গিপুরের কি অবস্থা হয়েছিল। তখন কিন্তু এসপি সাহেব বলেছিলেন তাদের কাছে এমন কোনো ক্লু ছিল না যে সেখানে এত মানুষ জমায়েত করবেন। আমাদের প্রশ্ন ছিল, প্রত্যেক দিনই কি ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে? প্রত্যেক দিনই কি রাজ্য পুলিশের গোয়েন্দারা সঠিক তথ্য, সঠিক খবর আগে থেকে পাচ্ছেন না? কেন পুলিশ ফোর্স আগে থেকে ডিপ্লয়মেন্ট করা হচ্ছে না? আর যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটাও পুলিশকে স্বীকার করতে হবে যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেটা কেন হচ্ছে না? এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন শান্তি বজায় রাখার কথা। তার সম্পত্তি ভাঙছেন যারা তাণ্ডব করছেন, তারা তো নিজেদেরই রাজ্যের ক্ষতি করছেন। আমাদের সঙ্গে রয়েছেন লাইভে সিজার মণ্ডল। সিজার, এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছেন সিজার মণ্ডল। সিজার, তোমার কাছে একদম সোজা সাপটা একটা প্রশ্ন। বারবার শাসক দল তারাও এই বিলের বিরুদ্ধে,
তারা সব থেকে বেশি বিরুদ্ধে এই বিলের। কিন্তু তারা বার্তা দিচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজে বার্তা দিচ্ছেন যে প্রতিবাদ হোক কিন্তু শান্তিপূর্ণ পথে। আমরা কি ধরে নেব যে প্রতিবাদ শান্তিপূর্ণ পথে তো হচ্ছেই না, উল্টে রাজ্যেরই পুলিশ মার খাচ্ছে, রাজ্যের সম্পত্তি নষ্ট হচ্ছে? একদমই রাজা, এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একদমই কৌশিক যে কথাটা বললো যে মুর্শিদাবাদ মালদা সহ এনআরসি এবং সিএএ বিরোধী আন্দোলনের যে ছবিটা আমরা এই রাজ্যে দেখেছিলাম, এর আগে যে হিংসার ছবি দেখেছিলাম, এবং সেখানেও তোমার নিশ্চয়ই মনে আছে যে সেখানেও টার্গেট ছিল পুলিশ এবং সরকারি সম্পত্তি। সেখানে রেল লাইন উপড়ে দেওয়া হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, একাধিক ট্রেনের রেলের সম্পত্তি নষ্ট করা হয়েছিল, সরকারি সম্পত্তি কিন্তু টার্গেট ছিল। এবং সেটারই পুনরাবৃত্তি বা একই ধরনের ছবি কিন্তু জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান, সুতি থেকে শুরু করে আজকের আমতলার ঘটনা প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়েই ইন্টেলিজেন্স ফেলিওরের কথা নয়, এর আগেও আমি যে বিষয়টা বারবার প্রাক্তন পুলিশ কর্তা থেকে শুরু করে সবাই বারবার বলছেন, এই জমায়েতগুলো একদমই জানিয়ে জমায়েত, এই জমায়েতগুলো হবে সেটা জানে পুলিশ, তারপরও কেন সামলানো যাচ্ছে না? তার একটা বড় কারণ হচ্ছে, যেটা পুলিশ নিজে স্বীকার করছে, যে এই যে জমায়েত হচ্ছে, এই জমায়েতে খুব স্পষ্টভাবে ঢুকে যাচ্ছে বেশ কিছু দুর্বৃত্ত। কারণ আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে বোমা ফাটানো হচ্ছে, পরপর বোমাবাজি হচ্ছে, মুড়িমুড়কির মতো বোমা পড়ছে। সেটা নিশ্চয়ই সাধারণ বিক্ষোভকারীরা ব্যবহার করছেন না। এবং খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর করা হচ্ছে, সরকারি সম্পত্তি যে পদ্ধতিতে ভাঙচুর করা হচ্ছে, খুব পেশাদার ভঙ্গিতে যেভাবে আগুন জ্বালানো হচ্ছে, সেখানে দুর্বৃত্তরা রয়েছে, এটা স্পষ্ট। এবং সেখানে দাঁড়িয়ে এখানকার যে ডেমোগ্রাফি, সেটা একটা বিষয় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোথাও হয়তো সরকারের সিদ্ধান্তহীনতা একটা বড় কারণ বলে প্রাক্তন পুলিশ কর্তারা মনে করছেন। কারণ এই ধরনের জমায়েতে কতটা বল প্রয়োগ করা হবে, সেই জমায়েত আদৌ করতে দেওয়া হবে কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নিতে হবে। আমি জমায়েতও করতে দেব, সেখানে আমি সেগ্রিগেটও করব না, দুর্বৃত্তদের আমাকে সেগ্রিগেট করে আমি তাদের ধরবো না, এবং সেখান থেকে হিংসাত্মক ঘটনা ঘটলে পাল্টা আমি রোখার চেষ্টা করব। এখানে এখন পর্যন্ত পুলিশ যা ব্যবস্থা নিয়েছে সেটা কিন্তু ডিফেন্সিভ একটা অ্যাটিটিউড তাদের মধ্যে দেখা যাচ্ছে। এখনো কিন্তু পুলিশকে আক্রমণাত্মক দেখা যায়। যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, দেখো এই রাজ্যের বিরোধীরা বলছেন যে এটা তৃণমূল কংগ্রেসের একটা বিশেষ সম্প্রদায়ের কাছে রাজনৈতিক আত্মসমর্পণ, এটা তারা বলছেন বারবার। আমার প্রশ্ন হচ্ছে, এই বিতর্কের জলটা তো আরো বাড়বে যদি পুলিশ প্রশাসন সময়ে ব্যাপারগুলো থামাতে না পারে। একদমই, দেখো বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক যে বক্তব্য তারা রাখছেন, কিন্তু এটাও স্পষ্ট গত কয়েকদিনের ঘটনায় বা এর আগে এনআরসি বিরোধী আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু এটা স্পষ্ট, প্রশাসন এবং সরকারের শীর্ষ স্তর থেকে কোনো স্পষ্ট স্বচ্ছ নীতি নেওয়া হয়নি। আমি আদৌ সেই জমায়েতকে অ্যালাউ করব কিনা, সেই জমায়েত কতটুকু অ্যালাউ করব, সেই জায়গাটা যতক্ষণ না পুলিশের কাছে স্পষ্ট কোনো বার্তা থাকবে, ততক্ষণ এই ধরনের জমায়েত থেকে হওয়া হিংসাকে ডিফেন্স করা ছাড়া আর পুলিশের কোনো জায়গা নেই। অর্থাৎ সেটা যখন হিংসা শুরু হবে সেটাকে থামানোর একটা চেষ্টা, এবং তার ফলশ্রুতি আমরা এর আগেও দেখেছি, সেই ছবি আজকেও দেখা যাচ্ছে। অর্থাৎ সুস্পষ্ট নীতি যতক্ষণ না সরকারের থাকবে, পুলিশেরও একাংশ তারা মনে করছেন, ততক্ষণ এই ধরনের ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কিন্তু খুব কঠিন। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার, দুই হেভিওয়েট পলিটিক্যাল লিডার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ব্যাক টু ব্যাক রাজ্যের পুরমন্ত্রী এবং অন্যতম সংখ্যালঘু মুখ এই রাজ্যের রাজনীতিতে ফিরহাদ হাকিম, দুজনের বাইট বক্তব্য প্রতিক্রিয়া আপনাদের আমরা পরপর শোনাবো। ইটস এ ফিট কেস ফর 355। অবিলম্বে সুতি, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, ধুলিয়ান এই থানাগুলোতে 355 করে দেওয়া উচিত। মাননীয় গভর্নর, আপনাকে করজোড়ে বিনীত অনুরোধ করব, গভর্নমেন্টকে অ্যাডভাইস করুন টু সিক প্যারামিলিটারি ফোর্স অ্যাসিস্ট্যান্স। আপনি ডিএম মুর্শিদাবাদকে এক্ষুনি বলুন, চিফ সেক্রেটারিকে তো বলে লাভ নেই, ল্যাম্পপোস্ট। আমি মাননীয় গভর্নরকে অনুরোধ করব যে আপনি অ্যাডভাইস করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদকে বলবো, আপনি আপনার ম্যামের কথা শুনবেন না। আপনি আইএস অফিসার হয়ে গেলে আপনার যে দায়বদ্ধতা আছে সেন্ট্রাল ক্যাডার হিসেবে, আপনি জানমাল রক্ষা করুন। যারা এগুলো করছেন তারা অরাজকতা করছেন, অরাজকতা করে কোনো সমস্যার সমাধান হয় না। মূল উদ্দেশ্য হচ্ছে যে ওয়াকফ বিল প্রত্যাহার যদি এই গভর্নমেন্ট না করে,
ভগবানের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই গভর্নমেন্ট তাড়াতাড়ি যাক, পরের যে গভর্নমেন্ট আসবে তাকে প্রত্যাহার করতে হবে। কিন্তু এই অরাজকতা করে মানুষের মধ্যে বিভাজন এনে যারা করার চেষ্টা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছে। দেখো, আর্গুয়েবলি রাজ্যের সব থেকে বড় সংখ্যালঘু মুখ সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সতীর্থ ফিরহাদ হাকিম, তার থেকে ওজনদার সংখ্যালঘু মুখ এ রাজ্যের পলিটিক্সে এখন অন্তত নেই। তিনি একজন হেভিওয়েট মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি বলছেন অরাজকতা চলছে, তাহলে এটা তো পুলিশের কাছে একটা ক্লিয়ার মেসেজ, এটাকেও তো একটা মেসেজ বলেই ধরতে হবে, সেই অনুযায়ী বন্দোবস্ত পুলিশকে নিতে হবে তো, নাকি সিজার? দেখো, ফিরহাদ হাকিম যখন একদিকে বলছেন অরাজকতা চলছে, কিন্তু তার পাশাপাশি ওয়াকফ বিল নিয়ে তাদের রাজনৈতিক অবস্থানটাও কিন্তু খুব সুস্পষ্ট করে দিচ্ছেন। আর এখানে দাঁড়িয়েই তোমাকে একটু আগেও যেটা বলছিলাম, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্তহীনতা, সেটা কিন্তু এই যে রাজনৈতিক যে স্টান্স, সেই স্টান্সটা কিন্তু এই সিদ্ধান্তহীনতাকে আরও প্রকট করে দিচ্ছে। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের কাছে এখনও কিন্তু খুব স্পষ্ট কোনো বার্তা নেই যে আমি এই ধরনের যে বিক্ষোভ, এই ধরনের যে প্রোটেস্ট, সেই প্রোটেস্টকে কত দূর পর্যন্ত অ্যালাউ করব। কারণ রাজনৈতিক বাধ্যবাধকতা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় কিন্তু এই সিদ্ধান্তহীনতার জায়গাটা একটা দ্বিধা প্রশাসনের বিভিন্ন স্তরে তৈরি করে দেয়, এবং সেই জায়গা থেকে যতক্ষণ না সেই দ্বিধা কোথাও একদমই দ্বিধার শেষ হচ্ছে, যে একদম সুস্পষ্ট নীতি ঘোষণা করা হচ্ছে, সে ততক্ষণ, যেটা আমি একটু আগেও বললাম যে তার আগে পর্যন্ত এই ধরনের ঘটনায় পুলিশ কী করবে সেই জায়গাটা কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই একটা কথা বলা যায় যে এই দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে তাদেরকে যতক্ষণ না গ্রেপ্তার করা যাচ্ছে, এবং সেই দুর্বৃত্ত চিহ্নিতকরণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা সেই বিষয়টাও স্পষ্ট নয়। কারণ এই পরপর যে ঘটনাগুলো আমরা দেখলাম, সেখানে যে দুর্বৃত্তরা সরাসরি এখানে যুক্ত রয়েছে, যারা বোমা নিয়ে ঘুরছে, যারা সরাসরি পেশাদার ভঙ্গিতে পুলিশের ওপর আক্রমণ চালাচ্ছে, তাহলে তাদের গ্রেপ্তারির ক্ষেত্রেও কোথাও অবশ্যই পুলিশের ব্যর্থতা রয়েছে, এবং সেখানে নীতিহীনতা একটা বড় কাজ করছে। হ্যাঁ সিজার, কিন্তু এটা অত্যন্ত উদ্বেগের। যদি কর্তাদের নীতিহীনতার জন্য বা যারা নিচুতলার পুলিশ কর্মী, যারা মবের সঙ্গে সামনে দাঁড়িয়ে ভায়োলেন্ট মবকে যারা আটকানোর চেষ্টা করেন, সে বেচারাদের তো কোনো দোষের ব্যাপার নেই। পলিসি মেকার যারা, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না, আর মার খাচ্ছেন নিচুতলার পুলিশ কর্মী, এবং থানা জ্বালিয়ে দেওয়ার মতো, মানে থানার কাছাকাছি গিয়ে উৎপাত করার মতো, সরকারি বাস জ্বালিয়ে দেওয়ার মতো। এই তো দুদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন, পুলিশও বলছিল, এই যে দুদিন আগে ডিআই অফিসে লাঠিচার্জের ঘটনায়, সেক্ষেত্রে পুলিশ বলেছিল সরকারি সম্পত্তি শিক্ষকরা নাকি ভাঙচুর করতে বা নষ্ট করতে গেছেন। এই জন্যেই তো মানুষ প্রশ্ন করছে যে এক্ষেত্রে কি হচ্ছে। একটা আস্ত সরকারি বাস যদি আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা, আগুন লাগিয়ে দেয়, এই সুতির ঘটনায় বলছি, তাহলে সেটা তো সরকারি সম্পত্তি। দু জায়গায় আইন, দু জায়গায় নীতি, দুটো তো সমান হতে পারে, সমান হতে হবে, দুটো তো আলাদা হতে পারে না। একদমই। এবং এই যে নীতিহীনতা কতটা প্রাণঘাতী হতে পারে তার নিদর্শন কিন্তু এই জমানায় নয়, আমরা এর আগে স্পেসিফিক্যালি বলতে পারি লালগড় আন্দোলনের সময়ও আমরা দেখেছি। তোমার যদি নিশ্চয়ই মনে আছে যে লালগড়ে প্রথম যখন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর সেই সময় যখন আক্রমণ হলো, তার পরবর্তীতে যখন এই পুলিশ সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি তৈরি হলো, সেই সময় এসডিও ছিলেন ঝাড়গ্রামের অ্যারন ইসরায়েল। তিনি স্পষ্ট জানিয়েছিলেন এই গোটা আন্দোলনকে সংগঠিত করছে মাওয়িস্টরা, সশস্ত্র মাওবাদীরা। কিন্তু তারপরও সরকার সেই সময় সিদ্ধান্ত নিতে পারেনি যে সেখানে ক্র্যাকডাউন করবে কিনা, যার ফলে আমরা পরবর্তীতে দেখেছিলাম সেই জায়গাটা মাওবাদীদের দুর্ভেদ্য একটা এলাকা তৈরি হয়েছিল। যখন পুরোপুরি সিদ্ধান্ত নিতে পারলো সরকার যে তারা অল আউট অ্যাটাকে যাবে, তারপরে কিন্তু সরকারের দিক থেকে সাফল্য এলো, এবং বলা যেতে পারে অন্ধ্রপ্রদেশের থেকেও দ্রুত সাফল্য এলো। অন্ধ্রপ্রদেশের থেকেও সাকসেস রেট এই রাজ্যে অ্যান্টি মাওয়িস্ট অপারেশনে কিন্তু রাজ্য পুলিশের অনেক বেশি। অর্থাৎ সেখানেও কিন্তু সুস্পষ্ট নীতি, এবং এই জায়গা থেকেই তুমি যে প্রশ্নটা করলে, এই নীতিহীনতা বা এই দ্বিধাবিভক্ত যে সিদ্ধান্ত, সেই জায়গাটা আমরা দেখলাম কসবার ক্ষেত্রে একরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কসবার ক্ষেত্রে যতটা শীর্ষ পুলিশ কর্তারা যতটা এগিয়ে এসে বলতে পারছেন যে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, সেই জন্য এই মামলা হয়েছে, এবং সেই জন্য তারা তাদের অফিসারকে ডিফেন্ড করছেন যেভাবে, সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের ঘটনা। এক্স্যাক্টলি সিজার, এটাই আমাদের প্রশ্ন যে কসবা নিয়ে দুদিন একেবারে শীর্ষ কর্তাদের, নবান্নের শীর্ষ কর্তা, পুলিশ কর্তাদের প্রেস কনফারেন্স হয়ে গেল। সুতি নিয়েও প্রেস কনফারেন্স হোক, সরকার তাদের স্টেটমেন্ট দিক, তাদের বয়ান জানাক, কারণ মানুষের কাছে সরকার দায়বদ্ধ। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই সুতির ঘটনা নিয়ে
শ্রীরূপা মিত্র চৌধুরী বিজেপি বিধায়ক কি বলছেন আপনাদের শোনাবো। जो शमशेरगंज और फरक्का एरिया है वहाँ पे बहुत जबरदस्त मूवमेंट चल रही है, मॉब चल रही है, हिंदुओं का घर जला दिया जा रहा है और बहुत भयंकर स्थिति है। धुलियान तक कोई ट्रेन नहीं जा पा रहे हैं, तो मैं भी स्टेशन में पहुंची हूँ इमरजेंसी में देखने के लिए, परिस्थिति समझने के लिए। रिक्वेस्ट किया है माननीय अमित शाह जी को कि बीएसएफ को तुरंत मोबिलाइज करके वहाँ पे भेजा जाए और लोगों को जान बचाया जाए। যেখানে আগুন জ্বলছে, আজকে যেখানে কয়েক ঘন্টা ধরে তাণ্ডব চলেছে, এখনো সেই জায়গা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং থমথমে পরিবেশ। মুর্শিদাবাদের সেই সুতি থেকে আমাদের প্রতিনিধি কৌশিক প্রতিবেদন পাঠিয়েছেন, দেখুন ছবি এবং শুনুন তার কথা। আন্দোলনের নামে কোথাও যেন তাণ্ডব চলেছে, সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে সুতি সাজুর মোড় এলাকায়। সেখানে বাইক, চার চাকা এবং সরকারি বাসে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই বাসে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে, এই রকম পরিস্থিতি রয়েছে। বাসের পুরো অংশ কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে কিন্তু শুধুমাত্র যে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চলমান গাড়িতে এমনটাও নয়, পুলিশের যে ট্রাফিক গার্ডের যে জায়গা রয়েছে, অর্থাৎ যে ট্রাফিক কন্ট্রোল রুম, সেখানেও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভস্মীভূত হয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু এখানে আন্দোলনের নামে কোথাও যেন একটা তাণ্ডব চলেছে। আর সেই তাণ্ডবে কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে এক সংঘর্ষ বাদে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। এখানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে ইট পড়ে রয়েছে বা কাঁচের টুকরো, সেখানে বলাই চলে যে এখানে আন্দোলনের নামে কোথাও যেন একটা বড়সড় তাণ্ডব হয়েছে এবং বিভিন্ন জায়গায় ভাঙচুর, রাস্তায় কিন্তু এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে। সব মিলিয়ে এই আন্দোলনের নামে যে তাণ্ডব চলেছে, সেখানে সরকারি সম্পত্তি নষ্ট, সেরকম পাশাপাশি পুলিশ কর্মীও আহত হয়েছে বেশ কয়েকজন, এমনটাই জানা যাচ্ছে। এখনো কিন্তু এলাকায় দখল রয়েছে, যারা আন্দোলনকারী তাণ্ডবকারী তাদের দখলেই কিন্তু এখনো পর্যন্ত এলাকা রয়েছে। সব মিলিয়ে মুর্শিদাবাদের এই সুতির সাজুর মোড় আর শামশেরগঞ্জ উত্তপ্ত অবস্থায় রয়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। দেখলেন কৌশিকের প্রতিবেদন। বাতাসে এখন ধর্মের গন্ধ, বলা ভালো ধর্ম নিয়ে রাজনীতির গন্ধ। রামনবমী সম্প্রীতির উৎসব নয়, কান খুলে শুনে রাখুন, এটা হিন্দুর উৎসব। রাম আমাদের রাষ্ট্রপুরুষ, পূর্বপুরুষ, তার জন্মভূমি করব, কেউ অপবিত্র করবেন না। যদি বলতে হয় বলুন ঈদ হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন মহরম হচ্ছে সম্প্রীতির উৎসব, বলুন ক্রিসমাস হচ্ছে উৎসব সম্প্রীতির। হিন্দু কোনো ঠেকা নেয়নি। যে বেটা ঠেকা নিতে যাবে তার রক্তের দোষ আছে, যে হিন্দু সম্প্রীতির কথা বলবে তার রক্তের দোষ আছে। হ্যাঁ, উনি বেশি মহান রক্তের মানুষ, আমি নিচু রক্তের মানুষ, কিন্তু আমি তাতেই গর্বিত। ওপার বাংলা থেকে মায়ের গর্বে এসছে। কোন হিন্দু যদি হিন্দুর বাচ্চা হয় সম্প্রীতির কথা মুখে নেবে না। এই চোরগুলো, এই বাটপারগুলো, ধান্দাবাজগুলো আপনাদের সম্প্রীতির টুপি পরিয়ে পরিয়ে আপনার মা বোনের সম্মান, ধন সম্পত্তি লুট করেছে। ভুলে যান সম্প্রীতি। প্ররোচনামূলক কথা বলছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হতে মরিয়া হয়ে গিয়েছেন, ওনাকে এখন বারবার দেখাতে হবে উনি আছেন, সেই জন্যই। গান্ধীজি সারা জীবন সম্প্রীতি করেছেন, কি হলো? কোথায় গান্ধীজি? কেন তিনটা দেশ হলো? বিজেপির হাতে কোনো উন্নয়ন বা বাংলার স্বার্থের কোনো কথা বলার সংস্কৃতিতে তো বিজেপি চলে না। সবসময় খারাপ কথা, ধর্মীয় মেরুকরণ, উস্কানি, এইগুলো দিয়ে প্রচারে ভেসে থাকার চেষ্টা। আবার কেন মালদা মুর্শিদাবাদে হামাসের পতাকা উঠছে? কেন উঠছে? কেন হামাসের পতাকা উড়ে এখানে? কেন উত্তর দেবে না কেউ? কি করে হিম্মত হয়? মমতা ব্যানার্জি, আপনার সাম্প্রদায়িকতা আপনার বাড়িতে রাখুন, আপনার সম্প্রতি আপনার বাড়ির অঞ্চলে রাখুন। বাংলায় যেহেতু এটা ঠাকুরের স্থান, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের স্থান, এখানে সর্বধর্ম সমন্বয়, যত মত তত পথ। আমাদের আহ্বাক বানাবেন না। অনেক আহ্বাক বানিয়েছেন, কিছু গাধা হিন্দু আছে পেটের জন্য, ছুটে যায় ওখানে, এদেরকে সময় থেকে আলাদা করুন। এবার হিন্দুর বাচ্চাই নয়, এদের রক্তের দোষ আছে। এগুলো হলো ওদের এখন আর পায়ের তলায় মাটি নেই, ধর্মীয় বিভাজন করে বাংলায় চেষ্টা করছে। একবার আপকি বার 200 পার হয়ে গেল, পকার পার। এবার ওরা শেষ আশা হচ্ছে ধর্ম হিন্দু মুসলমান করা। এরপরে রামনবমীতে কোন হিন্দু বিরোধী বা কোন সম্প্রীতিবাদী বা কোন সেকুলার যদি আপনার রামনবমীর মিছিলে আসে, ওটা অপবিত্র হবে। তাকে গঙ্গা জল দিয়ে ধুইয়ে কালো ষাঁড়ের মূত্র খাইয়ে হাঁটাবেন। কি ধনঞ্জয় দা? কালো দৌড়ের মুখ খাইয়ে তারপরে তাকে হাঁটাবেন। অনেক সম্প্রীতি শুনেছেন, এইসব নোংরামি বন্ধ করুন। আমি আপনার বাড়িতে এখন হিন্দু কোন ঠেকা নেয়নি সম্প্রীতি, সেই জন্য অপবিত্র করবেন না আমাদের ধর্মকে সম্প্রীতি বলে।
অঙ্কটা ঠিক করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গদি দখলে আর 5% হিন্দু ভোট চাই বিজেপি, তাই মাঠে নেমে পড়েছেন অধিকারী ঘোষ জুটি। টার্গেট মোথাবাড়ি। আমাদের কারোরই অধিকার নেই কাউকে আঘাত করার, কিন্তু এইভাবে নিরীহ লোকেদের উপরে বেছে বেছে হিন্দু লোকেদের উপরে এই জিনিস করা ঠিক নয়। হিন্দুর বাড়ি ভাঙা হয়েছে, তখন টিএমসি লোকেদের বাড়ি ভাঙা হবে, লুট হবে। যেমন হাসিনার বাড়ি লুট হয়েছে, মমতার বাড়ি লুট হবে। তখন গঙ্গায় কালীঘাটে গঙ্গায় কালাই ঝাঁপ দিয়ে পিসি ভাইপোকে পালাতে হবে। সেই দিন আসছে। আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় 20 লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে। আমরা প্রায় 8-10 লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে 50% করে, বাকিটাও আমরা দেব। এই অন্ধ পুলিশ এবং প্রশাসন কিছু দেখতে পায় না, খালি হিন্দুদের হাতে অস্ত্র দেখতে পায়। কারণ কি হিন্দুদের হাতিয়ারে কি ধার বেশি আছে, চকচক করছে। সরকার হলে চকচক করবে, ধার হবে। কারণ এই যে সরকার আছে, এই সরকারের উপরে হিন্দু সমাজের কোনো বিশ্বাস আস্থা নাই। এখানে দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়নি। ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে। সামিনা ইয়াসমিনের কি ওনার কথা বলবেন না, ওনার কথা বলবেন না। এখানে উনি 48,000 ভোটে হেরেছেন লোকসভা ভোটে। ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে 66% মুসলিম ভোট আছে, কনসলিডেট করা। ওনার কথা বলবেন না। প্ল্যান করেই করা তো, এটা তো ফেসবুক লাইভ করে আগের দিন ঘোষণা করে মারপিট করেছে। পুলিশ যদি আজকে ধরুন যে ব্যবস্থা রেখেছে আমার জন্য, বা সেদিন তারপরে যে ব্যবস্থা রেখেছিল, ওই ব্যবস্থা থাকলে করতে পারত। পরিকল্পনা তো আছেই। এখানে তো ঈশা খান চৌধুরী 48,000 লিড পেয়েছে। যন্ত্রণাটা বুঝি আমরা। আমি উনার কাউন্টার দেওয়ার জন্য মোথাবাড়িতে বসে নাই, কারণ উনি এখন চাতক পাখির মতো আসলেন, ঝড় করে আর ঝট করে চলে গেলেন। তারপরে কিন্তু মোথাবাড়ি শান্ত রাখার দায়িত্ব কিন্তু আমারই থাকবে। ফলে উনি উস্কিয়ে কি বললেন আর কি বললেন না, তার কিন্তু প্রত্যুত্তর আমি দেব না। শুভেন্দু অধিকারীর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সেখানে একটা ধর্মীয় অস্থিরতা তৈরি করা। আসলে আমরা খবর পেয়েছি যেটা, যে উনি ওখানে কিছু পয়সা করিও ডিস্ট্রিবিউট করবেন গুন্ডা বদমাইশদের মধ্যে, যাতে সামনের দিনে একটা অশান্তি তৈরি করা যায়। প্ল্যান করেই করা তো। এই যে ওয়াকফ বোর্ড নিয়ে বিল নিয়ে সব জায়গায় আন্দোলন করা হচ্ছে, মমতা ব্যানার্জি করাচ্ছেন এগুলো ইচ্ছাকৃত। হিন্দু সমাজকে ভয় দেখানো, হিন্দুরা রামনবমী না করুক, এই জন্য করাচ্ছে। মানে এই যে মোথাবাড়ি হোক বা জঙ্গিপুর, মোথাবাড়ি হোক বা জঙ্গিপুর, এগোবে না কেউ, এগিয়ে যাচ্ছে, আটকাও। মোথাবাড়ি হোক বা জঙ্গিপুর হোক, সর্বক্ষেত্রে কি এটা প্ল্যান করে করা, বহিরাগত জঙ্গিদেরকে নিয়ে জঙ্গি সংগঠন সব প্ল্যান করে করা। এখানে হিন্দুদের ভয় পাইয়ে ইলেকশন জেতার চেষ্টা। কারণ দিনের পর দিন কি করে এরকম দেশবিরোধী গতিবিধি হয়, থানা জ্বালাচ্ছে, বাড়ি জ্বালাচ্ছে, গাড়ি জ্বালাচ্ছে। কাকে অ্যারেস্ট করেছে, কটা কেস হয়েছে, সব মমতা ব্যানার্জি স্পন্সর করছে।